মোহনা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমরা সারা দাও বাংলাদেশ এই অনুষ্ঠানটির মাধ্যমে নতুন একটি বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বার্তাটি এরকম: বাংলাদেশের যে সকল মানুষের কাছে সাধারণ মানুষরা প্রশ্ন রাখতে চায়, প্রশ্ন করতে চায়, কিন্তু নানান কারণে নানান পরিস্থিতিতে সাধারণ মানুষদের মনে যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্ন হয়তো তারা করতে পারে না, সে সকল প্রশ্ন নিয়ে নতুন নতুন অতিথি নিয়ে আমরা প্রশ্ন নিয়ে হাজির হই এবং অতিথিগণ তাদের সাধ্যমতো প্রশ্নের উত্তর দেন। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আপনাকে, মোহনা পরিবারকেও ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বৃহৎ একটি দল, অনেক মানুষ, অনেক জনসংখ্যা, সাথে অনেক অভিযোগও। যদিও আগেই বলে রাখছি, মিডিয়া ট্রায়ালেরও শিকার হন। ডাক্তার কামরুলের ক্ষেত্রেও আমরা সেটি দেখতে পেয়েছি। যখনই আপনি খবর পান, আমরা ইলেকশনের আগেও দেখেছি, যুবদল নিয়ে যখনই কোনো অভিযোগ আসে আপনি সরাসরি সে জায়গায় পৌঁছান। দুটো প্রশ্ন একসাথে করে রাখতে চাই। অনেক অভিযোগের সত্যতা ঠিক কতটা পান মাঠ পর্যায়ে যখন পৌঁছান? ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। দেখেন, অনেক জনসংখ্যার দেশ বাংলাদেশ, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, যে দলকে এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইতিপূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, অনেক গুণে গুণান্বিত ছিলেন, দেশপ্রেমিক সাহসী একজন মানুষ ছিলেন। আমাদের পরবর্তী নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। ওনার জানাজাতে সেটা প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ জিয়া পরিবারকে অনেক ভালোবাসে। তারই ধারাবাহিকতায় আমরা একটা খুব ভালো অবস্থানেই থেকে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন, বৃহৎ অঙ্গ সংগঠন যুবদলের দায়িত্ব পালন করছি। আপনি যেটা বললেন যে অভিযোগের তীর, অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগটাই আপনি যদি একটু খেয়াল করলেই আপনি দেখবেন যে এখানে কিন্তু আপনার 80% ক্ষেত্রে আমরা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। অভিযোগের সত্যতা পেয়েছি 10% জায়গায়। বাকি 10% জায়গায় কোনো পদ পদবীবিহীন কাউকেই যুবদলের কর্মী বা নেতা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি সমসাময়িক ডাক্তার কামরুল ইসলাম সাহেবের ওখানে যে ঘটনা, আমরা বলেছি যে অভিযুক্ত ব্যক্তি মহিন কিন্তু যুবদলের কেউ না, কারণ সে 15-16 বছর আগে যুবদল করেছে। তখন তো আমরা কোনো দায়িত্ব বা দায়িত্বশীল জায়গায়, আমি এরকম দায়িত্বের জায়গায় আমি ছিলাম না। আর 15-16 বছর আগের যুবদল করা কাউকে এখন তো আমি সে যুবদলের পদে নাই, সুতরাং সে যুবদলের কেউ না, আমি সেটা বলেছি। কিন্তু সবচাইতে বেশি যেটা মিস ইনফরমেশন, এর থেকেও বেশি কিন্তু ক্ষতিকর জিনিস কিন্তু ডিসইনফরমেশন, অপপ্রচার। আমরা কিন্তু অপপ্রচারের শিকার হয়েছি। আপনি গতকালকে একটি নিউজ আপনি দেখেছেন কিনা, একটি মাদ্রাসার 6-7 মাস আগের ঘটনা। একটি মাদ্রাসার ছাত্রকে প্রহার করেছে শিক্ষক, সেটা নিয়ে অভিভাবকরা এসে তাদের সাথে ঝামেলা করেছে। সেটাকেও যুবদল নেতা হিসেবে গতকালকে, এটা 6-7 মাস আগের ঘটনাকে গতকালকে এটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা গতকালকে আমাদের জেলা সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং আমাদের সাধারণ সম্পাদক আয়ুব খানকে আমরা পাঠিয়েছি জেলার, এবং এটা সম্পূর্ণ একটি আমাদের উপর অপপ্রচার। আমরা সেটা বিশদ ব্যাখ্যা দিয়েছি, তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে এবং প্রকৃত ঘটনা জানিয়েছে আলেম, ওখানকার স্থানীয় আলেমদের নিয়ে। এত বৃহৎ জনসংখ্যার দেশে এত বড় সংগঠনকে আপনি দেখেছেন 5ই আগস্টের পর থেকে আমি অবশ্যই চেষ্টা করেছি এটাকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। আপনারা ভালোভাবে যদি পুরো পর্যালোচনা করেন, পরিসংখ্যান নেন, আপনি দেখবেন যে আমি কিভাবে, আমরা যুবদলকে, আমি এবং আমাদের সাধারণ সম্পাদক কিভাবে এটাকে কন্ট্রোল এবং শৃঙ্খলার মধ্যে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছি, এবং কতটুকু সফল হয়েছে সেটা আপনারা পর্যালোচনা করলে আপনারা কিন্তু দেখতে পারবেন। জনগণের সাথে জনগণের সাথে আমার নিবিড় যোগাযোগ সবসময়। আপনি দেখবেন আমি মাঝে মাঝে রিক্সা দিয়েও কিন্তু চলি। এই এলাকায় আমার জন্ম, আমি এলাকায় হাঁটছি, মানুষের সাথে কথা বলছি, জনগণের সাথে আমি খুবই কানেক্টেড। পিপলস কানেক্টেড লিডারশিপ যেটা, সেটা আমার মধ্যে ছোটকাল থেকেই, রাজনীতির স্টার্টিং থেকে কিন্তু আমার এই স্টাইলটা ছিল, এই আমার যে বৈশিষ্ট্য এটা। এবং আমি নেতাকর্মীদের সাথে তাদেরকে ভাইয়ের মতো মহব্বত করি, তাদেরকে শাসন করি। এই রাইট এই জায়গাটা আমি তৈরি করে নিয়েছি। আমি নেতাকর্মীদের, এই যে রাজশাহীর যে ছেলেটা আপনি দেখতে পাবেন, আমি দরকার হলে আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, তাকে
এখানে আমার বাসায় এসেছিল, তার সাথে কথা বলেছি, তাকে তার মেয়ের বিয়ের দাওয়াত গ্রহণ করেছে। ইনশাল্লাহ 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমি রাজশাহী যাবো হ্যাঁ, আমি দেখেছি। বিয়েতে অংশগ্রহণ করার জন্য, এবং তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং ইতিমধ্যে ভালো একটি সহযোগিতা করেছি। বিয়ের দিন বাকি অংশটা আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ, আর্থিক সহযোগিতা। রাজনীতিতে যখন এমপি নির্বাচন আসে, এমপি নমিনেশন যখন আপনি চাননি বা আপনি পেলেন না, যেটিই হোক, এরকম কি আশা ছিল কিনা? আসলে নির্বাচন করার ইচ্ছা প্রত্যেকটা রাজনৈতিক নেতারই থাকে, আমারও ইচ্ছা ছিল। দেখেন, কিন্তু সেই ক্ষেত্রে কোনো একটা কারণে আমি সিরিয়াস ছিলাম না হয়তো, সংগঠনের প্রতি এত, তখন আমাকে মগ্ন থাকতে হয়েছে। সংগঠনকে, যুবদলকে আপনার সঠিক রাস্তা রাখার জন্য আমি যে প্রাণান্তকর চেষ্টা করেছি। এবং ওই সময় নির্বাচনের আগে যখন আমাদের সাধারণ সম্পাদক নির্বাচনমুখী হলেন, তখন আমার মধ্যে হয়তো এই ধরনের চিন্তা এসেছিল যে সংগঠন ধরার জন্য তো কাউকে লাগবে। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক সময় বলেছেন, কেউ রাজনীতি করবে, কেউ নির্বাচন করবে, কেউ সরকারে থাকবে, কেউ সংগঠনে থাকবে। সুতরাং আমিও হয়তো ওনাকে, যেহেতু উনি আমার নেতা, ওনার প্রত্যেকটি কথাকে আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, রাজনৈতিক প্রত্যেকটি বক্তব্যকে আমি ধারণ করি, এবং সেই জায়গা থেকে হয়তো ওনার কথাকে ধারণ করেই হয়তো নির্বাচনের মাঠে আমি সিরিয়াস ছিলাম না। কিন্তু পার্টি আমার কাছে জানতে চেয়েছিল আমার নির্বাচনী আসন কোনটা। এটা প্রায় একবার না 2 থেকে 3 বার জানতে চেয়েছিল পার্টির হাইকমান্ড। আমি বলেছিলাম, কিন্তু আমি সিরিয়াসলি নির্বাচন করার জন্য বোধহয় ইচ্ছা প্রকাশ করি নাই, কিংবা হয়তো আমার মধ্যে পার্টি সেটা পায় নাই। সেটা এখন মনে হলো আমার কাছে খারাপ লাগে যে কেন আমি নির্বাচন করতে চাইলাম না। এটা আমার কাছে এখন কষ্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে, কেন চাইলাম না। ম্যাডাম খালেদা জিয়ার সাথেও রাজনীতির স্মৃতি আপনার রয়েছে। তারেক রহমানের খুবই কাছের সান্নিধ্যে, তার একেবারে সান্নিধ্যে আপনি রাজনীতি করছেন। কি মনে হয় ম্যাডামের সেই শূন্য জায়গা, কিংবা তার যে উত্তরসূরি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই জায়গাটি আপনাদের মধ্যে যারা আপনারা রয়েছেন তার কর্মীরা, সেই নেতৃত্বের জায়গাটি কি তিনি ধরতে পারবেন কিনা? ইতিমধ্যে তো উনি সেই নেতৃত্বের জায়গাটা ধরতে পেরেছেন এবং উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই যে দেখেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘদিন উনি কিন্তু আমাদেরকে রাজপথে রেখেছেন, দলকে রেখেছেন। দলকে কিন্তু কখনোই আন্দোলনের বাইরে রাখতে চান নাই, কারণ ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি সবসময় কিন্তু সোচ্চার ছিলেন। এই জায়গায় দেখেন, উনি শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবেই কিন্তু উনি ওনার জায়গায় আপোষহীন ছিলেন, এবং ফ্যাসিস্টের পতন হয়েছে। এই নেতৃত্বে আপনি জানেন যে ধারাবাহিকভাবে আমাদের থাকার ফসল কিন্তু জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের যে সফলতা। আপনি দেখেন, আন্দোলনের যে পথ পরিক্রমা, এই যে লম্বা সময়, এটা কিন্তু তৈরি করেছে বিএনপি, এবং এর নেতৃত্বে কিন্তু জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল, পরবর্তীতে জনাব তারেক রহমান। আমি মনে করি উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। উনি যোগ্যভাবেই প্রধানমন্ত্রীত্বের যে দায়িত্বের জায়গাটা উনি পালন করছেন, যোগ্য, এবং উনি অত্যন্ত সহনশীলতার সাথে মানবিকভাবে বাংলাদেশকে কিন্তু উনি দেখছেন, এবং রাষ্ট্রকেই কিন্তু উনি মেরামত করছেন। ইনশাল্লাহ ওনার হাত ধরে এই বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করি, এই বাংলাদেশ কিন্তু সঠিক পথে থাকবে এবং উন্নত বাংলাদেশে এটা যাবেন। আপনি কিছু ইউনিক আইডিয়া নিয়েছেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু উৎসব, শিশুদেরকে ব্যাগ দিচ্ছেন, পড়ালেখার সরঞ্জাম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এই ইউনিক আইডিয়াগুলো নিচ্ছেন, এটি অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে কিনা সেটি জানতে চাই। আমার দায়িত্বের জায়গায় মহান আল্লাহর ইচ্ছায় যতদিন আমি থাকি, পার্টি এবং জনাব তারেক রহমান আমাকে এই দায়িত্বে যতদিন রাখবেন, আমি নিত্য নতুন সৃজনশীল কাজ নিয়েই কিন্তু কাজ করার চেষ্টা করি। আমি সবসময় কিন্তু সৃজনশীল কাজের পক্ষের একজন মানুষ। আমি ছোটবেলায় যখন কলেজ লাইফে যখন আমি রাজনীতি শুরু করেছি, আমি তখন দেওয়ালে যে রাজনৈতিক স্লোগান লিখতে হতো, সেটাকে চিকা মারা বলতো তৎকালীন রাজনৈতিক ভাষায়, সেটার অভিজ্ঞতা আমার আছে। আমি দেওয়াল লিখন প্রতিযোগিতায় নিজে অংশগ্রহণ করেছি। আমি নিজে ধরেন তখন স্মরণিকা, একসময় আমাদের স্কুল জীবনে কিন্তু স্মরণিকা বের করার একটা
প্রবণতা ছিল। স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবসে বলেন, এই ধরনের কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখতাম। নিজে ধরেন পোস্টার লাগিয়েছি নিজ হাতে। হ্যাঁ, তো এইভাবে কাজ করতে করতে কিন্তু সৃজনশীলতা আমার মধ্যে বিভিন্ন সময় ভর করেছে এবং আমি নিজেই সৃজনশীল কাজ করার জন্য উৎসাহ বোধ করি এবং তার এভাবে আমাদের যুবদলের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে কাজগুলো করি। এখন একটা প্ল্যান আমার মাথায় ঘুরছে। আসলে এখন সবাই তো ব্যস্ত। অনেককে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও কষ্ট। আম এখানে অনেক ব্যাপার থাকে। এগুলো নিয়ে একটু সময় লাগছে। তো আমি ইনশাআল্লাহ আশা করি আগামীতে আমার ২ টো প্রোগ্রাম আছে। সেটা হচ্ছে মানবিক প্রোগ্রামের মধ্যে ধরতে পারেন। দলের একজন দুস্থ নেতার মেয়ের বিয়েতে, দুস্থ বলা ঠিক না, দলের একজন ত্যাগী নির্যাতিত নেতার মেয়ের বিয়েতে যাবো ইনশাআল্লাহ রাজশাহী। আর আমাদের শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি আ মনির মাঝি ক্যান্সারে আক্রান্ত। তাকে একটা ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এবং তাকে একটি আর্থিক সহযোগিতা করার জন্য আমি যাব এবং আমি ইতিমধ্যে ওই এলাকার নেতা আমাদের হুইপ মিয়ানুদ্দিন অপু, পার্লামেন্ট মেম্বার অলসো, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও তাকে একটি বড় সহযোগিতা করবেন। তো এই কাজগুলো নিয়ে এখন আমি ব্যস্ত থাকবো কিছুদিন। এরপরে অন্যান্য কাজের জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আমি জনশক্তির যেহেতু যুবদলের বৃহৎ জনশক্তি, এই ব্যাপারে আমি ডক্টর মাহাদি আমিনের সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি আমাদের এই যুব সমাজকে যদি সঠিক পথে নিতে হয়, তাদের যে কর্মসংস্থান কিভাবে করা যায় এটা নিয়েও আমি তার সাথে কথা বলেছি। আমার সাথে আমি কিছুদিন আগে আমার সাথে জনশক্তি মন্ত্রীর সাথেও দেখা হয়েছিল। তার সাথে আমার একটু এটা প্রাইভেট কথা হয়েছিল যে আমাদের যুবদের জন্য কি করণীয়, কি করা যায়। এভাবে কথাবার্তা বলতেছি প্রতিনিয়ত যেখানে সুযোগ হচ্ছে। সুতরাং সৃজনশীল কাজের পাশাপাশি তো যুবকদের কর্মসংস্থানের ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটা নিয়েও কাজ করব। তৎকালীন সরকারে যারা ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী বা বিভিন্ন এমপিদের তাদেরকেও জিজ্ঞেস করতাম। আজ আপনাকে পেলাম তাই আপনাকেও জিজ্ঞাসা করছি। এই যে সৃজনশীল কাজ মাঝে মধ্যে মাথায় আপনাদের আসে কিংবা কোনো একজন ত্যাগী নেতা অসুস্থ হয়ে পড়লেন, দুস্থ হয়ে পড়লেন, আপনাদের বিরোধী দলে এখন যারা আছেন তাদের তো নির্দিষ্ট একটি ফান্ড আছে। আপনাদের এই সকল কাজগুলো করার জন্য আপনারা কি নির্দিষ্ট কোনো ফান্ড আ নিজেরা তৈরি করছেন? বা এই ফান্ডিং গুলো আসলে কিভাবে আসেন? এ নিয়ে কিন্তু আপনাদের বিরোধী দল থেকে প্রশ্ন আছে। আমাদের এই ফান্ডগুলো মূলত দেখেন আমাদের যুবদলের মধ্যে ধরেন আমাদের আর্থিক সচ্ছল অবস্থা সম্পন্ন অনেক নেতা আছে জেলা ভিত্তিক। আমরা যখন কোনো উদ্যোগ নেই, আমরা স্ব জেলার সাথে অনেক সময় কথা বলি এবং সেই কথা বলার ক্ষেত্রে তারা অনেক সময় সহযোগিতা করে। যেমন এখানে আমাদের দল থেকে সচ্ছল যারা আছে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা তাকে সহযোগিতা করছি। তো সুতরাং আমি আপনাকে বলতে পারি আমরা কারো কাছে বাইরের কারো কাছ থেকে কোনো সহযোগিতাই নেই না। দলের সচ্ছল নেতাকর্মীদের সহযোগিতায় আমরা এই কাজগুলো করি। ধন্যবাদ যুব দলের ক্ষেত্রে। ধন্যবাদ একেবারেই স্পষ্টভাবে উত্তর দেওয়ার জন্য আপনার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই। আ আপনার সন্তান আ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে প্রায়ই দেখতে পাই যে তিনি রাজনৈতিক ব্যাপারে অনেক মতামত দেন। রাজনৈতিক বিষয়ে তিনি খুবই আগ্রহী। আপনি কি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে পরবর্তীতে রাজনীতিতে আনতে আগ্রহী? দেখেন এই ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আমার কাছে মনে হয়। এটা প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের এই প্রশ্নটার মুখোমুখি হতে হয় যাদের সন্তানরা পলিটিক্সে আসছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু প্রতিষ্ঠিত। যেমন আপনার ইশরাক হোসেন প্রতিষ্ঠিত, মীর হেলাল প্রতিষ্ঠিত রাজনীতিতে। তারা কিন্তু পৈতৃকভাবে দেখতে পরিবার থেকে যেই তারা দেখেছেন ছোটবেলা থেকে বাল্যকাল থেকে দেখতেই কিন্তু অভ্যস্ত হয়ে অটোমেটিক্যালি কিন্তু তারা এসেছে। তো এখন এটাকে আবার আপনি দেখবেন যে গুপ্ত কিংবা বট বাহিনী যেটা আমরা বলছি তারা কিন্তু নেগেটিভ ভাবে লিখে ফেসবুক আমি দেখেছি। কখনো কোনো আমার পুত্র সন্তান যখন আমার ছেলে কোনো স্ট্যাটাস লিখে নিচে অনেক নেগেটিভ কিছু থাকে, কমেন্টস থাকে, ইচ্ছা করেই দেয়। দেখেন এই তখনই কিন্তু একটা মনে করে যে বাবার খ্যাতির কারণে বাবার পরিচিতির কারণে সে এক্সট্রা অ্যাডভান্টেজ নিচ্ছে, আসলে কিন্তু সেটা না। আপনি তার সম্পর্কে বলি সে বাইরে ছিল 2018-তে 2018-তে নির্বাচনের আগে আমাকে গ্রেফতার করার জন্য যখন পুলিশ
খুব মরিয়া হয়ে উঠলো। তখন আমাকে না পেলে আমার ছেলেকে নিয়ে যাবে এরকম অবস্থায় সে তখন তার লেখাপড়ার কাঠামোগত অবস্থান সুযোগ ছিল, ভালো রেজাল্ট করার কারণে সে তখন বাইরে পড়াশোনার জন্য যখন চেষ্টা করলো, আমার পরিবার ভীত হয়ে তাকে তখন আমরা বাইরে পাঠিয়ে দিলাম। সে লেখাপড়া করেছে ইউকেতে, নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, গ্র্যাজুয়েশন করেছে। এরপরে ওখানে থাকা অবস্থায় বিভিন্ন সময় সে বাংলাদেশি ভয়েস নামে একটি গ্রুপ, তারা বিদেশে লেখাপড়া করে এরকম তাদের সহযোদ্ধা বা তাদের সমসাময়িকদের নিয়ে একটা গ্রুপ তাদের ছিল। আমি আমার পরিবারের বিভিন্ন প্রবলেমের কথা চিন্তা করে সে জন ছদ্মনামে সে আল জাজিরাতে 2রা আগস্ট 2024, তখন কিন্তু খুব ক্রিটিক্যাল টাইম, ওই সময় কিন্তু সরকার বিরোধী একটি ইন্টারভিউ দিয়েছিল। ওই ইন্টারভিউটা আমাদের কাছে আছে। হু ইজ দিস জন? কে জন? এই জন বের করার জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা একটা পর্যায়ে কিন্তু বের করে ফেলেছিল যে আমার ছেলে। আপনি মনে করেন যে 5ই আগস্ট যদি দেশ হাসিনা মুক্ত না হতো তাহলে আমার পরিবারের কি অবস্থা হতো? আমার এই ছেলে কি আর বাইরে থেকে দেশে আসতে পারতো না। সুতরাং তারা তো রাজনীতি মনস্ক মানুষ, সে কোনো একদিন রাজনীতি করবে কিনা আমি জানি না, আমি ইন্সপায়ার্ডও করি না, ডিসএগ্রিও করি না। এটা তার পার্সোনাল চিন্তার ব্যাপার, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণে একটু চিন্তা হয় আর কি, ওকে নিয়ে চিন্তা ভাবনা করি, একটু চাপিয়ে রাখার চেষ্টা করি। বড় একটি নির্বাচন আপনারা এই যুবদলের পক্ষ থেকে করা হলো। নির্বাচনে আসলে যুবদল কিভাবে ভূমিকা রেখেছে সেটি জানতে চাই। 5ই আগস্ট যুবদলের ভূমিকা নিয়ে কিছু জানতে চাই। 5ই আগস্টের পূর্বের যুবদলের ভূমিকা বলি, যখন ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো, প্রথম থেকেই কিন্তু এটা কিন্তু আমাদের বর্তমান বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সাথে কথাবার্তা একদম উনি তখন কনফিডেন্ট ছিলেন যে এবার গভর্নমেন্টের পতন এবার হবে ইনশাল্লাহ। আমাদের সাথে রেগুলার কথা হতো, স্কাইপিতে কথা হতো, ফোনে কথা হতো, এবং ছাত্রদলকে কিন্তু উনি প্রথম থেকেই মাঠে ছিল, ওদের সাপোর্টে ছিল। ওদের কেউ আহত হলে, ওই বৈষম্য বিরোধী তো পরে হলো, কোটা বিরোধী আন্দোলনের কোনো নেতা বা কোনো কর্মী আহত হলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদেরকে আর্থিক সহযোগিতা, প্রত্যেকটা সহযোগিতা কিন্তু আমাদের পার্টি থেকে জনাব তারেক রহমান করেছেন, এবং প্রত্যেকটি ধাপে ধাপে কিন্তু উনি ছাত্রদেরকে মাঠে রেখেছিলেন। কিন্তু আমরা ছাত্রদল যেমন একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য যাই নাই, কারণ আমরা পার্টি কিন্তু হাইকমান্ড কিন্তু চিন্তা করেছিল যে আওয়ামী লীগ একটা পর্যায়ে সেটা বিএনপির উপর চাপিয়ে অত্যাচার এবং স্টিম রোলার চালাবে, নির্যাতনের যেটা চালিয়েছে। যুবদলও কিন্তু মাঠে ছিল, এবং আমি নিজে প্রত্যক্ষ 16ই জুলাই যখন হত্যা করলো ছাত্রদের, প্রথম যখন মারলো, 16 জুলাই স্টার্ট করলো, শুরু হলো এটা, আমি কিন্তু 18 জুলাই থেকে একদম এই এলাকায় মালিবাগ, শান্তিনগর, মৌচাক, রামপুরা বেল্টে, এই বেল্টে কিন্তু আমি একদম সরাসরি নিজে আন্দোলনে ছিলাম। আমার মিছিলের ছবি আছে কিন্তু তৎকালীন সময়ে। তো সুতরাং তখন তো আমরা ভিডিও করে রাখার এত প্রবণতা ছিল না। জীবন বাঁচানো যেখানে সংশয়, সকালে এক জায়গা থেকে বেরোতো, রাত্রে ওখানে কিন্তু থাকতে যেতে পারতাম না। এবং তখন আমাদের নেতাদের যাদেরকে ধরেছে তাদেরকে ইলেকট্রিক শক দিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে, কোনো সিনিয়র জুনিয়র নেতা দেখে নেই। কিন্তু আমাকে এই বাড়িতে খোঁজার জন্য আপনার বিডিআর, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী তছনছ করে ফেলতো আমাকে, আমার ফ্যামিলিকে। একটা পর্যায়ে আমার স্ত্রী একদিকে পালিয়েছে, আমার মেয়ে একদিকে পালিয়েছে। তো খুবই কষ্টকর অবস্থা ছিল। কিন্তু আমরা এই যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু যুবদলের ব্যাপক ভূমিকা ছিল। প্রত্যেকটি জেলাতে, মহানগরীতে, প্রত্যেকটা জায়গায় আমি নিজে টেলিফোন করে তাদেরকে মাঠে রেখেছি, কথা বলেছি, এবং ডু অর ডাই রাস্তায় থাকার জন্য নির্দেশ দিয়েছি। কোনো রকম শৈথুল্য আমি কারো মধ্যে দেখলে তাকে কিন্তু আমি পদ থেকে অব্যাহতি করে দিয়েছি। আগস্টের আগের এই অবস্থা ছিল, এবং সরাসরি বিএনপির এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা শেখ হাসিনার পতন আন্দোলনে কিন্তু ডাক দিয়েছিলেন। সুতরাং আমাদের ভূমিকা তখন সর্ব জায়গায় ছিল, প্রত্যেকটি জেলা, মহানগরীতে, ঢাকা শহরের এত যে মানুষ নেমেছে, অবশ্যই সাধারণ মানুষ ছিল, কিন্তু বিএনপি একটি বৃহৎ দল, বিএনপির এই লাখ লাখ নেতাকর্মীরা সমস্ত জায়গায় ভাগ হয়ে নেমে গিয়েছিল না। আপনি তো এটা, আপনার কাছে অবশ্যই এইটার এই খবর আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে আছে, এবং আমরা দ্ব্যর্থহীন করতে বলতে চাই যে এখানে বিএনপির সবচেয়ে বৃহৎ অঙ্গ সংগঠন হিসেবে যুবদলের সবচেয়ে সুদৃঢ় আগ্রাসী ভূমিকা ছিল আমার এবং নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে। আমরা যারা তারেক রহমানের
নির্দেশনা এবং নেতৃত্বে এই কাজগুলো করেছি, আন্দোলন করেছি। আর এরপর নির্বাচনের সময় আমরা ম্যাসিভ ওয়ার্ক করেছি। যুবদলের নেতা কর্মীরা, যুবদল সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন। আমি মনে করি বিএনপির একটি পাওয়ার হাউস হিসেবে যুবদল কাজ করেছে, মানে রাজনীতির মাঠের পাওয়ার হাউস হিসেবে কাজ করেছে, নির্বাচনের মাঠে কাজ করেছে। আমি নির্বাচনের দিন বিকাল 3টায় একটি মেসেজ দিয়েছি আমার ওয়ালে, ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে, এবং ভোট শেষ হওয়ার পরে, ভোট গণনার আগে প্রত্যেকটি নেতা কর্মীকে আমি আবার ভিডিও বার্তার মাধ্যমে আপনার ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান রাখার জন্য আহ্বান জানিয়েছি, এবং এখানে আমি মনে করি সফল হয়েছি। প্রসঙ্গক্রমেই প্রশ্নটি মাথায় এলো, আপনি আমাকে অনুভূতিটুকু জানাবেন যে যে সকল প্রশাসন, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী বা যারাই হোক প্রশাসন রিলেটেড লোকজন আপনাকে খুঁজে বেড়াতো, রিমান্ডে নিত, অ্যারেস্ট করত, বাজে ব্যবহার করত, আজকে তারাই দেখা গেছে আপনার ড্রয়িং রুমে আপনার জন্য অপেক্ষা করে দেখা করার জন্য, কিংবা আপনার সাথে একটু সুসম্পর্ক গড়ে তোলার জন্য। এই ব্যাপারটিতে আসলে অনুভূতি কেমন? আমি প্রথমে আপনাকে একদম স্পষ্টভাবে বলতে চাই, কেউ আমাদের দলের নেতা কর্মীকে আহত করেছে, সেটা আইন প্রয়োগকারী সংস্থার লোক বলেন বা যে কোনো পর্যায়ের লোক, অন্য কোনো দলের কোনো ছদ্মবেশী লোক, এরকম কোনো লোককে আমি এবং যুবদলের সাধারণ সম্পাদক আমরা কিন্তু কোন অবস্থাতেই প্রশ্রয় দেই না। যদি কেউ এসে অত্যাধিক কোনো একটা ভিড়ের মধ্যে ছবি পেছন থেকে তুলে যায়, সেটা দায়িত্ব তো আমি নিতে পারি না, কিন্তু এরকমও আপনি পাবেন না। একটা দুটা হয়তো থাকতে পারে কোনোভাবে, কিন্তু হয়তো আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে আমি অন্তত কাউকে প্রশ্রয় দিই না। আর যদি এরকম দেখা যায় অবশ্যই সেটা দুঃখজনক হবে। আরেকটা জিনিস বলি, আমি অবশ্যই এটা যেই সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জিয়া পরিবারের উপর অত্যাচার করেছে, আমাদের নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে বাসা বাড়িতে ঢুকে ভাঙচুর করেছে, অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে তার বাপকে নিয়ে গিয়েছে, সন্তানকে নিয়ে গিয়েছে, কোন কোন ক্ষেত্রে কিন্তু স্ত্রীকেও নিয়ে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা উচিত। এটা আস্তে আস্তে হবে, যে দুষ্ট লোকজনকে পানিশমেন্টের আওতায় আনবে, এবং ছদ্মবেশী লোকজনকে আমি মনে করি আমার মতো যারা রাজনীতি করে প্রত্যেকেরই তাদেরকে অ্যাভয়েড করা উচিত। বাংলাদেশকে নিয়ে কেমন আশা দেখছেন? আমি বর্তমান বাংলাদেশকে নিয়ে অনেক আশাবাদী। এই কারণে আশাবাদী, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী একজন পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ, উনি কাজ পছন্দ করেন। উনি 9টার অফিস 9:30টায় উনি স্টার্ট করেন। উনি কে কি করছেন সবার সম্পর্কে খোঁজ নিচ্ছেন, এবং বিভিন্ন ওনার সোর্স আছে, ওই সোর্স দিয়ে উনি খোঁজ নিচ্ছেন কে কেমন কাজ করছেন। এখানে দায়িত্ব পেলাম আর ঘুমিয়ে এনজয় করলাম, কাজে ফাঁকি দিলাম, এটা কোনো সুযোগ আমি দেখছি না, এবং এই বাংলাদেশকে উনি সঠিকভাবে পরিচালনা করবেন ইনশাল্লাহ। সর্বশেষ, জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মী তথা বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। বাংলাদেশের জনগণের প্রতি আমি বলবো, আপনারা এই সরকারকে সময় দিন, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন। আওয়ামী লীগের 15 বছর 7 মাস এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই 17 বছর 7 মাসে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা এই দেশের প্রতিটি সেক্টরের মধ্যেই আপনি প্রবেশ করেছে, এবং এটা পুঞ্জীভূত আকার খুবই কঠিন অবস্থায়, এটা মানে শক্তিশালী একটি অবস্থায় জমাটবদ্ধ হয়ে আছে। এটাকে দূর করতে সময় লাগবে। ইনশাল্লাহ এই সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনাব তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য উনি কাজ করছেন, এবং আগামীতে ইনশাল্লাহ দেশকে উনি সমৃদ্ধ করবেন। আমি জনগণের প্রতি এই বার্তা, যুবকদের প্রতি, তরুণদের প্রতি বার্তা হলো, আপনারা রাজনীতিতে সচেতনভাবে রাজনীতিকে পর্যবেক্ষণ করবেন, যারা ভালো কাজ করবে তাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের যেটা ভালো সেটাকে আপনি গ্রহণ করবেন, এবং যেটা মন্দ সেটা আমাদেরকে জানাবেন, পজিটিভলি জানাবেন। আমরা সেখান থেকে আমরা সরে আসার চেষ্টা করব। আমি মনে করি প্রত্যেকের, যুবকদের, তরুণদের সহযোগিতা নিয়ে যুবদল এগিয়ে যাবে, এবং যুবদল আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ বলেন, উন্নত বাংলাদেশ বলেন, এই বাংলাদেশ গঠন করার জন্য জাতীয়তাবাদী যুবদল সরকারের পাশাপাশি একটি ব্যাপক ভূমিকা রাখতে পারবে ইনশাল্লাহ, এটা আমি মনে করি, এবং যুবদল সক্ষম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ দর্শকদেরও আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটি দেখছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের অতিথির মুখে নানান কথা। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই জানেন, অতিথির সবচেয়ে সুন্দর একটি কথা কোট করে আমি আমার অনুষ্ঠান শেষ করি।
আজকের অতিথির যেই কথাটি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে এবং যেই কথাটি আমি আবার রিপিট করতে চাই দর্শকদের সামনে তথা আপনাদের সামনে, সেটি হলো যুবদলকে নিয়ে নানান অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ অর্থের বিষয়, ফান্ডিং এর বিষয়। যুবদলের সভাপতি হিসেবে একটি স্যাটেলাইট টিভির ক্যামেরার সামনে বসে উনি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এক প্রকার যে ফান্ডিং এর বিষয় তারা অত্যন্ত ক্লিয়ার এবং যুবদল ব্যতীত সাধারণ কোনো ব্যবসায়ী থেকেও তারা কোনো ফান্ডিং নিয়ে তারা কোনো কাজ করেন না। তারা ব্যক্তিগত ফান্ডিং এবং সংগঠনের সাথে রিলেটেড সংগঠনের মানুষজন থেকে নিয়ে তারা তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন। আমি মনে করি আজকের টকশের মধ্যে এই লাইনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা যুবদলের বিরোধী যারা রয়েছে, যারা বিরোধী দলে অবস্থান করছে, তাদের সবচেয়ে বড় অভিযোগ কিন্তু এই ফান্ডিং নিয়ে থাকে। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো সময় নতুন কোনো স্থানে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের সাথেই থাকুন।